আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশি যে মৌলবাদ, ইসলামী মৌলবাদের যে উত্থান, এটা চূড়ান্ত পর্যায়ে ঘটে গেছে। এখন এটার একটা দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্ব হওয়ার পরেই যদি এরা থামে, এছাড়া সম্ভব না। আপনি খেয়াল করেন, আরেকটা জিনিস আপনি দেখেছেন কি ভয়ঙ্কর ব্যাপার, ইরান কিন্তু এই যে আজকে মোল্লাতন্ত্র, যেখানে নারীরা বোরকা ছাড়া হলে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে, আফগানিস্তান যেখানে নারীরা পড়তেও পারবে না, ইরানে তাও বোরকা পরে আপনি পড়তে পারবেন, আফগানিস্তানে তাও পারবেন না। এই দুইটাই দেশ কিন্তু আধুনিক ছিল। আপনি যদি 60-70 দশকের যান, তাহলে কল্পনাই করতে পারবেন না এরা কত আধুনিক ছিল, মানে এখন কল্পনা করা যাবে না আর কি। আজকে বাংলাদেশ ওইদিকে যাচ্ছে। আপনি যখন 5 বছর বয়স ছিলেন, আমি যখন 15-20 বছর বয়স ছিলাম, জারি সারি গান, নৌকা বাইচ, সার্কাস, যাত্রা, ওয়াজ মাহফিল সবই চলতো। কিন্তু এখন দেখেন তারা সব বন্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশে ওয়াজ কালচার ছাড়া আর কোনো কালচার নাই, যেন বাংলাদেশে এটাই কালচার। সব কালচার বন্ধ করে দিয়ে শুধু ওয়াজ কালচার, আর সব আবাদ বন্ধ। শুধু আপনি মনে করেন যে খেজুর আবাদ করবেন, আর কিছু করতে পারবেন না, বিষয়টা এরকম। ধরেন আরো বলে দিচ্ছে শুধু মান্দার কাটা গাছের বাগান বানাবা, কোনো ফুলের বাগান বানাইতে পারবে না, ওটাই আপনাকে করতে হবে। আর এটার জন্য কিন্তু শুধু এটা তো তারা করবেই, এর জন্য দায়ী কিন্তু আমাদের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তারা বারবার মূর্খের শক্তিকে কখনো ইগনোর করেছে, কখনো তাদের সাথে সায় দিয়েছে। দিন শেষে যেমন একটা উদাহরণ দেই, আমার এক বন্ধু ছিল, সে ডাক্তার হয়েছে, সে কিন্তু একসময় প্রগতিশীল ছিল শতভাগ। এখন ডাক্তার হওয়ার পর সে কি করে এটা আপনাকে আমি বলতেই পারবো না। মানে সে কত রকম, মানে কি, তাও আবার এই দেশে থাকে না, ইউরোপে আপনাদের ওইখানে থাকে। সে ওইখানে গিয়ে মানে জামাতও করে না, জামাতও না, সে তার চেয়েও বড় কিছু। তার তার সন্তানদের সে নিয়ে যায় নাই ইউরোপে, কেন জানেন? ওইখানে গেলে যদি খ্রিস্টানের সাথে বিয়ে করে, এই ভয়ে সে নিয়ে যায় নাই, এখানে বিয়ে দিছে। আর সে কিন্তু নিজে ইউরোপে ওইখান থেকে টাকা পয়সা ইনকাম করতেছে, দেশে পাঠাচ্ছে। কৌমি মাদ্রাসা বানায়, আলিয়া মানে অন্য কৌমি মাদ্রাসা বানায়, বাচ্চাদের পড়ালেখা করতে দেন। আপনারা ভাবতে পারেন আর মগজটা কি। এইভাবে ধীরে ধীরে আমাদের দেশে, আপনি কেন আপনি আপনি যখন প্রাইমারি স্কুল বা কিন্ডার গার্ডেন পড়তেন, আপনার হিন্দু বন্ধু বান্ধব ছিল না? আমার ছিল না? সবারই ছিল, বরং 50-50 ছিল, 50-50, কারো কারো বেশি ছিল। কিন্তু আজকে দেখেন তো, আজকে আপনি ক্লাস 5-এর, সেটা কোচিং সেন্টার হোক, কিন্ডার গার্ডেন হোক, আর প্রাইমারি স্কুল হোক, আপনি বাচ্চাদের জিজ্ঞেস করবেন, দেখবেন তারা হিন্দু সম্পর্কে কি বলে। এই যে, আর এখন মৌলবীরা যে কাজটা, আগে তো মাদ্রাসা থেকে জঙ্গি আর জেহাদি পয়দা হইতো আর উশৃঙ্খল পয়দা হইতো। এখন দেখেন মসজিদে ঘোষণা দিয়েছে যে এগুলো সিরা, মসজিদ থেকে বেরোয় সিরা শুরু করে দিয়েছে। এটা সিমটম ভালো না। এটা সিমটম ভালো না। বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ। আমাদের দেশের রাজনীতিবিদেরা কিভাবে ঘুমায় আমি বুঝতে পারি না। আমারই ঘুমায় না এই সমস্ত চিন্তা ভাবনা। কেউ কেউ আমার সাথে বলে, এই যে দেখো জামাতের সাথে বিএনপির সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এই যে দেখো রাশেদের সাথে জামাত নেতার তর্ক, এই যে দেখো ভিপি নুরের সাথে জামাতের তর্ক, এই যে দেখো বিএনপির নেতা সংসদে বলেছে জামাত নিষিদ্ধ চায়, এই যে দেখো বলছে যে মসজিদে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ চায়। আমি তো মানে এই যে আপনি যে ভাষাতে বলেছেন, আমিও সেই ভাষাতে বলেছি, যেগুলো হলো শালা দুলাভাইয়ের ঝগড়া। আপনি তো বলেছেন ভিআইপি, আমি বলছিলাম শালা দুলাভাইয়ের ঝগড়া। ওই রাইতে যখন দুলাভাই যখন ওর বোনের কাছে যাবে, অথবা আর বোন যখন বাপের বাড়ি যাবে, তখন কিন্তু ঝগড়া মিট হয়ে যাবে। এটা হলো অনেকটা এইরকম যে নতুন আপনি যেটা বিআই এর উদাহরণ দেয়, মানে বিআই আর বিআইনের সাথে, মানে দুই বিআইয়ের সাথে ছেলের ছেলের বাপ আর মেয়ের বাপ, এই জন্য একটু ঝগড়া লাগছে। কার কতটুকু সম্পত্তির ওয়ারিশ দুই পক্ষ থেকে পাবো সেই চিন্তা করতেছে, যৌতুক কতটুকু পাবো। এরা কিন্তু তলে তলে এক। কালকে যখন যৌতুকটা মনে করেন চাইছে মোটরসাইকেল, চাইছে 10 টেস্টার, 3 ব্যাটারি লাইট, তাই না, 3 ব্যান্ড রেডিও, তারপর হিরো বাইসাইকেল, হয়তো বলছে যে সাথে তো আর কিছু 2-4% জমি লিখে দিতে হবে, ওটা নিয়ে একটু টানাটানি। আসলে কিন্তু তারা বিআই তারা কিন্তু তলে তলে একই। বাংলাদেশে এই মুহূর্তে কোনো বিরোধী দল নাই। আমি বারবার বলে আসছি যে পৃথিবীতে সব জায়গাতে আপনি খুঁজে পাবেন সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র দল, রাইট? কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ পৃথিবীতে উদাহরণ যেখানে সবগুলোই সরকারি। এখানে দল সরকারি, বিরোধী দল সরকারি, স্বতন্ত্র যারা সদস্য তারা সরকারি, সবাই এখানে সরকারি। মানে পৃথিবীতে বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটতেছে সবই মোটামুটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখার মতো বিষয়। যেমন ধরেন এই যে বিএনপি যখন বলে মসজিদে ধর্মীয় রাজনীতি বন্ধ করতে হবে, এটা অবাক করার কারণ। এটা যদি শুধু বলতো আওয়ামী লীগের লোক বা আপনি বলেন আমি বলি, এতক্ষণ কিন্তু কাফের ফতোয়া আসছে 5,000, বিএনপি লোক এটা বলেছে। এমনকি
এমনকি যখন জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছিল আওয়ামী লীগ, এরকম একটা ভাব, মানে নিষিদ্ধ করতে চায় না ভাব নিয়েছিল, তাতেই বিএনপি কিন্তু একেবারে বুক থাপড়াইতো জামাতের জন্য। মানে নিজেদের হ্যাঁ জন্য যত না বুক থাপড়াইতো, তার চেয়ে বেশি থাপড়াইতো জামাতের জন্য। এখন কিন্তু জামাতে বিএনপির একজন সাংসদ কিন্তু বলে দিয়েছে জামাতকে সে নিষিদ্ধ চায়। এবং খেয়াল করেন, মানে বিষয়টা এরকম, মানে বিআই কইতাছে বিআইন আমার বাড়িতে আসতে পারবে না, কিন্তু আমরা তো জানি এরা কয়দিন পরে আর থাকবে না। বিআইন যখন একটু পান খায়, একটু জিব্বাটা এরকম করবে, যখন শাড়ির আঁচলটা একটু টান দিবে, তার অর্ধেক সবুজ রঙের ব্লাউজ বা অর্ধেক লাল রঙের ব্লাউজটা দেখা যাবে, তখনই বিআই সাহেবের রাগ ভেঙে যাবে। এটা সবাই জানে, বিআইয়ের রাগ আমরা এটা জানি। এগুলো পাঠ পারে আমরা তাদের বুঝি, এরা হচ্ছে নিজেরা নিজেরাই সবকিছু করতেছে, এটা একটা কৌশল। আমরা ছোটবেলা আমরা দুইজন বন্ধু ছিলাম, আমরা একবার কৌশল করলাম, মানে আমরা আমাদের প্রতিপক্ষ খুঁজে পাইতেছি না, মানে আমরা বুঝতে পারতেছি আমাদের বিরুদ্ধে কেউ লেগে গেছে, মানে আমাদের আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। আমরা কোনোভাবে লোক লাগিয়ে খুঁজে পারতেছি না আমাদের প্রতিপক্ষকে, কারণ আমরা কোনো একটা ব্যাপারে জিতে উঠতে পারতেছি না, তারা আমাদের প্রতিদ্বন্দ্বী না। পরে আমরা দুইজনে পরিকল্পিতভাবে ঝগড়া করলাম, বুঝতে পারছেন, এবং প্রকাশ্য প্রকাশ্য মারামারি করলাম, একেবারে প্রকাশ্য। সবাই আসলে হায় হায় ফরিদার অমুক কিভাবে, এরা না আমাদের বলতে কৈতরের জোড়া। আমরা মারামারি করলাম, এবং এই মারামারি আমরা মোটামুটি ঝগড়া বিবাদ 1.5 থেকে 2 বছর আমরা চালু রাখলাম। ঠিক আছে, মাশাআল্লাহ আমরা সব জেনে গেলাম, কিন্তু পরে আমরা আবার এক হয়ে গেলাম, তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিল। জামাত বিএনপির ঝগড়াটা এরকম দুই বন্ধুর ঝগড়া, যে কোনো সময় মিল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। অথবা ওই যে সাবেক বউয়ের মতো সম্পর্ক, সাবেক জামাইয়ের মতো সম্পর্ক, যদি বড় কিছু ঘটে না থাকে তাহলে মানে আপনি যেটা বলেছেন সব স্বামী স্ত্রীর ডিভোর্স হলে তাদের সাথে যৌনতা হবে তা না, কারণ কিছু কিছু জামাই হাজবেন্ডের কোনোদিনই আর দেখা হবে না, সেটা হলো খুবই ভয়ঙ্কর ব্যাপার কিছু থাকে। যেমন মনে করেন কোন স্বামী তার শালীরে কিছু করছে, এর জন্য বউ চলে গেছে, ওই বউ তো জীবনে স্বামীর কাছে যাবে না, বা বুঝতে পারছেন। অথবা মনে করেন যে আরো মারাত্মক, যেমন আমি কিছু পরিবারকে চিনি, তারা সন্তানদের নিয়ে ঝগড়া হয়েছে, জীবনে আর স্বামী স্ত্রী দেখা হয় নাই, কোনো গালেই হয় নাই, বা তারা দেখা করে নাই, নামই শুনতে পান এরকম দেখেছি। কিন্তু আপনি যে অনুমান করছেন এটা 90% সত্য। সাবেক স্বামী স্ত্রীর দেখা হইলে যদি তারা ওই যে একটা কথা, গাই বাছুরে রাজি হয়ে যাবে, গাই বাছুরে রাজি হলে কিন্তু হাঁটু পানুর ভিতরেও দুধ দেয়, গোয়াল করতে দূরের কথা। ঠিক আছে, যে কোনো সময় এটা আমি দেখেছি, আমি নিজের চোখে অন্তত 7-8 জন লোককে দেখেছি যারা ডিভোর্স হয়েছিল কাকতালীয় ভাবে, এগুলো আমার সামনে পড়েছিল। কাকতালীয়, এটা তার আমি খুঁজতে যাই না, আর আমি তো জানতাম না। মানে আমি একজনকে বলছি যে উনার সাথে যে অবৈধ সম্পর্ক, মানে আমি বলছি কি ব্যাপার, উনার না বউ আছে, তারপর অমুকের সাথে কেন সম্পর্ক? বলে এটা তো তার আগের বউ, তুমি কেমনে জানলা? এবার আমি তো বোকা হয়ে গেছি, মানে বলে দিয়ে বিপদে পড়েছি, বুঝতে পারছেন। আমি জানতাম না ওটা তার আগের বউ। মনে করেন আমার সাথে, যেমন একদিন আমি আপনার জিয়া উদ্যানে ঘুরতেছি, আমি কি কারণে যেন কার জন্য যেন অপেক্ষা করতেছি, তাই বলে আবার দর্শক মনে করবেন না যে ওই যে আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছি। আমরা ভাই গ্রামের মানুষ, আমরা ওই পার্কে পুরকে আমরা ঘুরি না, আমরা জেনে ঘুরার আমরা ঘুরি, আমরা আমরা আরো ভালো জায়গা আছে আমাদের ভাই, পার্কে ঘুরতে হবো না, ভুল বুঝেন না আবার। তো আমি ঘুরতে গেছি, গিয়ে এক বড় ভাইকে দেখি এক মহিলার সাথে বসে আছে। আমি বললাম যে এটা কে? তা আমারে দেখে বললো, দেখি মুখটু কালো হয়ে গেছে। পরে আমি আমার এক বলতেছে, ছোট ভাই তোমার ভাবিরে যেন বলো না। বলে এটা কে? কয়টা তোমার আগের ভাবি? আমি তাই নাকি? পরে আমি এক লোকের জিজ্ঞাসা, বলে হ্যাঁ তার আগের হাজবেন্ড আছে, এই এলাকাতেই থাকে, তার আগের বউ আছে এখানে। তো এটা ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে। তো বিএনপির দশা তাই, জামাতের দশা, আর জামাত বিএনপির যে টাই, তাদের যে সম্পৃক্ততা। কালকে আপনার মনে আছে বিএনপির এক সাংসদ কিন্তু বলছে যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই বউ জামাইয়ের সম্পর্ক যাদের ডিভোর্স হবে না। ঠিক আছে, আমিও তেমনি বলতে চাই, ভারত বিএনপির সাথে জামাতের যে সম্পর্ক, সেই বউ জামাইয়ের সম্পর্ক যত ঝগড়াই হোক তাদের কিন্তু ডিভোর্স হবে না। যত কিছুই বলেন, দিন শেষে বিএনপির বিএনপির যে গুন্ডা বাহিনী, পান্ডা বাহিনী, বিএনপির যে ভয়ঙ্কর হায়না বাহিনী, এটা জামাত। আবার জামাতও জানে, শিবিরও জানে, আমার দিন শেষে আমার বুক আমার আচল ওই বিএনপি। জামাত এটা জানে, জামাতের বুক আচল কে? ওই বিএনপি। কারণ বিএনপি, আমি বারবার বলেছি, বিএনপি কালকে যদি বলে, অনেকেই মনে করে আমার সাথে আপনি দ্বিমত হতে পারেন, অনেকে বলে না না ফরিদ ভাই জামাত ভয়ঙ্কর, বিএনপি তার কাছে কিছু না। না, দিন শেষে ওই বিএনপি তার বট গাছ, পোলা যত বড়ই হোক বাপের চেয়ে বড় হয় না, বাঁশ কঞ্চা যত বড়ই হোক বাঁশের চেয়ে তার মূল্য বাড়ে না। কালকে যদি বিএনপি বলে জামাতের বাইন তালাক দিলাম, আপনি বিশ্বাস করেন 1 মাসের মধ্যে আপনি জামাত ইসলাম খুঁজে পাবেন না, যদি আওয়ামী লীগ তাকে আসল তলে জায়গা না দেয়, বাংলাদেশ আর খুঁজে পাওয়া যাবে না। শতভাগ মনে করি, শতভাগ। এর উপরেও যদি কিছু থাকে তাই, কারণ বাংলাদেশে আসলে যত দল দেখেন, জামাত, বিএনপি,
তারপর আমার ভাবির পোলারা, যে এগুলো তো পরিষ্কার, এরা এরা সব জামাতের, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, আমরা সবাই জানি। জামাত বিএনপি আসলে কোনো আলাদা রাজনৈতিক দল না। যারা, যে সকল লোকেরা লজ্জা পায় জামাত করতে, তারা বিএনপি করে, বক্তব্য পরিষ্কার। ওইখানে গেলে পাঞ্জাবি পরে থাকতে হবে, টুপি পরতে হবে, ঠিক আছে, এই লজ্জায় দাড়ি রাখতে হবে বড় বড়, এই জন্য। আর শিবির করলে সাথে সাথে আবার দাড়ি মুড়ি রাখতে হবে, মাঝে মধ্যে নামাজ পড়তে হবে, আকাম কুকাম যত করে নামাজ তো পড়তে হবে। বিএনপির লোক কত পার্সেন্ট নামাজ পড়ে? আমার ধারণা, আমার দেখা মতে বিএনপির সাথে আওয়ামী লীগের লোকের মধ্যে হাজি বেশি, আওয়ামী লীগের মধ্যে নাম হাজি বেশি, আওয়ামী লীগের মধ্যে মুসল্লি বেশি, মাদ্রাসা বানাইছে বেশি আওয়ামী লীগ। তারপরে আওয়ামী লীগ হলো হিন্দুত্ব দল। আওয়ামী লীগের এটা বুঝাইতে পারবেন না, আওয়ামী লীগের কোনোদিনই বুঝাইতে পারবেন না যে মোল্লা কোনোদিনই তোমার পক্ষে না, মাদ্রাসা কোনোদিনই তোমার পক্ষে না, মিলিটারি তোমার পক্ষে না, আপনাদের পক্ষে না, এটা আপনি আওয়ামী লীগদের বুঝাইতে পারবেন না। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যেটা বলেন, এরা শতভাগ ঐক্যবদ্ধ হবে, কারণ নাহলে আর টিকতে পারবে না। এখনই তো পারতেছে না, এখনই কি মনে করছেন তার আলাদা? আমি তো বললাম এই দেশে কোনো বিরোধী দল নাই, এটা সরকারি বিরোধী দল, সরকারি স্বতন্ত্র সংসদ এরা, এখানে কোনো বিরোধী দল নাই, সবই এক। বিএনপি, জামাত, তারপর হেফাজত, যত দল আছে বাংলাদেশে এই মুহূর্তে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দল সব এক। যারা আওয়ামী লীগ করে না তারাই সব এক, তারা সেটা জামাত নামে হোক, বিএনপি নামে হোক, হেফাজত নামে হোক, সব তারা ঐক্যবদ্ধ হবে। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য দেখেন আপনি, মিলিটারি মাঠে নেমেছে, বিজেপি মাঠে নেমেছে, কি মাঠে নামে না আপনি আমাকে বলেন? কি মাঠে শুধু নামে কি এরা? সব ঐক্য। কে মাঠে নামে না? এখন শুধু চৌথ আসমান থেকে ফেরেশতা আনতে পারে নাই, এটা পারতেছে না, পারলে ওইটা আনতো, অথবা নেটো বাহিনী শুধু আনা বাদ রাখছে। আওয়ামী লীগকে ঠেকাইতে এই মুহূর্তে পাকিস্তান বাহিনী তো আছে, এখন তো পাকিস্তানের সৈন্য গোয়েন্দা সংস্থার লোকজন তো আছে, তুরস্কেরও আছে, মানে আমেরিকার ঘাঁটি হয়েছে। এখন শুধু ডাইরেক্ট নেটো বাহিনী আনতে পারেনি, নেটো আনলে 16 কলা পূর্ণ হয় আওয়ামী লীগ ঠেকানোর। আপনি দেখেন মাঠে এখন এনসিপি, আমার ভাবির পোলারা, শিবির, জামাত, হেফাজত, তারপরে কি বাংলাদেশ বজ্জাত পার্টি একটা বানাইছে নয়া নয়া, এই আমেরিকার হাই কমিশন, কি পাকিস্তানের হাই কমিশনের টাকায়। ওই দেখলাম মুসলিম লীগের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি নবাব সলিমুল্লাহ খান বাহাদুর, স্যার মানে কি, স্যার এবং বাহাদুর উপাধি পাইতো যারা ব্রিটিশের দালালি করতো, তার জন্মদিন পালন করলো আমরা দেখলাম। আমরা এই যে বিষয়গুলো আপনি যেটা বলেছেন শতভাগ একমত, যে বিএনপির, জামাত এরা ঐক্যবদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ তাছাড়া তো তারা টিকতে পারবে না। আমি কি বলেছি আপনাকে, যে আমার সাথে যদি জামাতের নেতা কুত্তা মার্কা নিয়েও যদি ইলেকশন করে, আমার সাথে ফেল করবে। আর যে নৌকা মার্কা নিয়ে ইলেকশন করি, তাদের জামানত খুঁজে পাবে না যদি তাদের মাঠে থাকতে দেয়। আগামী তো সারা মাঠে থাকতে পারবে না। আপনি যেটা বললেন না, আমার কেন যেন মনে হয় আওয়ামী লীগকে তো তাও কিছু লোক নেতা দেশে বিদেশে জায়গা পাইছে, এদের তো মধ্যপ্রাচ্যে কামলা দেওয়া ছাড়া তোর জায়গা থাকবে না এদের। আমার তো মনে হয় না, কারণ পাকিস্তান তো এদের পালতে পারবে না, পাকিস্তান নিজেই ভাতে মরে, এই লোকদের কোথায় নিবে? তারা রাখতে পারবে না। আর এরা ঐক্যবদ্ধ ছিল, আপনি বলেন যে হবে না, এরা ছিল, এরা 71 ঐক্যবদ্ধ ছিল, 71-এর পরেও তারা, মানে আওয়ামী লীগ বিরোধী শক্তি বলতেছি, আওয়ামী লীগ বিরোধী শক্তি যারা আছে সবাই ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। আওয়ামী লীগের ভিতরেও বরং ঐক্যবদ্ধতা নাও থাকতে পারে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মধ্যে বিরোধ থাকতে পারে, কিন্তু যারা মুক্তিযুদ্ধ বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, তারা কিন্তু এক ডাকে চলে আসবে। আজকে একটা হেফাজতের নেতাকে দেখলাম, হেফাজতের, আপনি ভিডিওটা দেখবেন, ওর নাম নাকি বিক্রমপুরী, নাকি বিক্রমপুরী, নাকি কি পুরী জানি না, ওই বলল যে আমেরিকার বিরুদ্ধে যদি একটা কুকুরও বিরোধিতা করে তারা তার পক্ষ নেবে। ঠিক তেমনি বাংলাদেশে একটা শিয়াল, একটা হায়নাও যদি আওয়ামী লীগের বিরোধিতা করে, এই জামাত, হেফাজত, বিএনপি, চামড়া নাই পীর, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, এরা আওয়ামী লীগের বিরুদ্ধে থাকবে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষে, এমনকি যারা আওয়ামী লীগ করে, তাদের মধ্যে বরং ঐক্যবদ্ধতা নেই। এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু এটা বলতে বলতে খারাপ লাগে, কিন্তু এটা তো সত্য, সত্যকে স্বীকার করতে হবে। আপনি যখন অসুখকে স্বীকার, অসুস্থতা, আমি যতক্ষণ না বলবো যে আমি তো মাথা ব্যথা বা আমার পেটে ব্যথা, আপনি আমার রোগ সারতে পারবেন না, এগুলো বলতে হবে। আওয়ামী লীগের আপনি দেখবেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আওয়ামী বিরোধী শক্তি সবাই ঐক্যবদ্ধ, একটা ডাক দিলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সব নেমে পড়ে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সব নেমে পড়ে। কিন্তু আমরা এটা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যে একটু দ্বন্দ্ব দেখি। মুক্তিযুদ্ধের পক্ষের একটা বামপন্থী আছে, তারা গোলাম আজমের গালি দিতে শেখ হাসিনার ছবি আনে, ঠিক আছে, আনতে হয়, নাহলে তারা একটু কোথায় যেন একটু লজ্জা পায়। অদ্ভুত ব্যাপার, আপনি গোলাম আজমের বিরোধিতা করতে শেখ হাসিনার আনেন কেন? শেখ হাসিনার বিরোধিতা করার সময় তো গোলাম আজমের ছবি আনেন না। আমাকে বলেছে যে কেন আনলে সমস্যা কি? হ্যাঁ সমস্যা আছে, আপনি যখন শেখ হাসিনার বিরোধিতা করেন সেদিন আপনি টিকা খানের ছবি লাগান দেখি, আপনি যখন ছাত্রলীগের বিরোধিতা করেন তখন ইসলামী ছাত্র সংঘের ছবি লাগান দেখি, তো লাগান না। কিন্তু গোলাম আজম সাইদি নিজামীরে গালি দিতে আপনি শেখ হাসিনার ছবি লাগান ওইখানে কেন? কেন শেখ হাসিনার বিকৃতি ছবি আনেন? মানে দাল মেঘুস কালা, ওইখানেও যেমন হতে পারে, আবার আওয়ামী লীগের মধ্যে হলো
তুই এটা করছিলি, তুই এটা করছিলি, তুই আমার গালি দিছিলি, তোরও আমি নিমু না, আমার দলে খেলতে নিমু না। কিন্তু এতে যে তার খেলোয়াড় শট পড়ে বা তার খেলায় দক্ষ লোক কম পড়ে যায়, এটা তারা বুঝতে রাজি না। কিছু 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 পেতে হলে কিছু ছাড় দিতে হয়। তার মানে এই বলছি না যে আপনি আপনার মৌলিক বিষয় ছাড় দেন। কেন জামাতেরা যদি বলতে পারে, আপনি খেয়াল করেন যে যাকে আমি মেথর মেথর মানে মেজর আখতারুজ্জামানকে যাকে আমি নাম দিয়েছি জামাতের মেথর আখতারুজ্জামান, ঠিক আছে, সবচেয়ে বেশি জামাতকে গালাই দিয়েছে মেজর আখতারুজ্জামান। আজকে সে এক্স্যাক্টলি। জামাতের পাশে বসে দেখেন মিছিল করতেছে, একটা জামাতের লোক তো বলে না, একটা শিবিরের লোক তো বলে না এই শালারে নিমো না, এই শালা শেখ ফরিদের মতো লোক নাস্তিকের সাথে এই সামনে গালি গালাজ করছে, বলতে তো শুনলাম না, কোনোদিন তো বলতে শুনলাম না। একটা শিবিরের লোককে গালি দিতে দেখছেন? যেই দিন আখতারুজ্জামান জামাতে যোগ দিছে তারপরে একটা শিবির জামাতে কর্মী তারা গালি দেয়নি, একটাও না। এটা হচ্ছে জামাত। আমরা বললাম তো যে আওয়ামী লীগ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমরা ঐক্যবদ্ধ না, তার জন্য তারা এই সুযোগটা পেয়ে গেছে। তারা কখনো দাড়ি টুপি নিয়ে মসজিদ মাদ্রাসার ব্যানারে আসে, কখনো তারা বুদ্ধিজীবীর ব্যানারে আসে, কখনো তারা প্রফেসরের ব্যানারে আসে। যেমন ফ্রড মাজার, কে না জানে সে নাস্তিক, কে না জানে ফ্রড মাজার নাস্তিক, এখনো সে দেবী সরস্বতীর মূর্তি পাশে। আমি যদি কালকে এখানে দেবী সরস্বতীর মূর্তি নিয়ে কথা বলি, আমার কি গালি না দিবে বলেন তো আপনি? আচ্ছা, কালকে থেকে আমি এখানে মনে করেন আমি দুর্গা দেবীর রাখবো, একটা মূর্তি রাখবো, ঠিক আছে, অথবা মনে করেন আমি ভগবান শিবের একটা মূর্তি রাখবো, আমার কি গালি দিবে? বুদ্ধেরই আপনি একটা মূর্তি রাখলেন, হ্যাঁ, বা রাখলাম। কিন্তু কিন্তু আপনি ফ্রড মাজারকে গালি দিতে দেখেন দেখেন না। না। আরেকটা উদাহরণ দিই যেটা আমরা সবাই জানি, সেটা হলো চিঙ্কু পাম ছিল আগে, এই যে 3 ইঞ্চি। আচ্ছা, কে না জানে, জামাতেরা কি জানে না যে ল্যাংটা সুলেমান নাস্তিক? আমরা সবাই জানি সবাই জানে, ল্যাংটা তো না সুলেমান যে, জানলে সবাই জানে, বিষয়। জামাতেরাও জানে। কিন্তু আপনি দেখছেন যে কোন জামাত? আচ্ছা, আমি গণজাগরণ মঞ্চ করতাম, আমরা ছিলাম কর্মী, আমরা তো নেতা ছিলাম না। আমরা না। ইমরান সরকারের ডাইনে বামে আগে পিছিয়ে থাকতাম, একজন তার কর্মী, তিনি আমাদের সহযোগিতা বলতেন, কিন্তু আসলে তো আমরা কর্মী, সাধারণ কর্মী। কিন্তু এই পিনাকি ভট্টকে ফাঁসি দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চে ইমরান সরকারের পাইলে কি করবে বলেন তো আপনি? গণজাগরণ মঞ্চে ইমরান সরকারের যদি এখন বাংলাদেশে পায় কি করবে? আপনি দেখেন তো তারা সমালোচনা করে না, করে না। কারণ কেন? কারণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পিনাকি ভট্টের সকল কাজ ক্যাশ করতেছে। তার মানে এই না তারা পিনাকি ভট্টকে ছাড়বে। পিনাকি ভট্ট কিন্তু শিয়ানামাল, সেও কিন্তু বাংলাদেশে আসবে না। কেন আসবে না? কারণ সে জানে জামাত তারা হাতি বানায় ফেলবে, জামাত তাকে হাতি বানায় ফেলবে। জি, নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তানের হুমকির জবাব দিল ভারত। ভারতের রণদীপ জয়সওয়াল কালকে তার জবাবটা দিয়েছে। এখন ঘটনা হচ্ছে পুরো আপনার ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে গন্ডগোল। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দিয়েছে। এখন পাকিস্তানকে বারবার বলা হয়েছিল যে সন্ত্রাসবাদ কমাতে, ভারতে সন্ত্রাসবাদীদের ঢোকানো এগুলো বন্ধ না করলে আমরা ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেব তখন তারা বলেনি ভারত। কিন্তু দেখা গেল মাস আষ্টেক আগে ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করা হলো। মানে সিন্ধু নদীর জল পুরো বন্ধ, একদম শুকা হয়ে গেছে পাকিস্তান। এখন জল যদি না থাকে তাহলে একটা রাষ্ট্রের কি অবস্থা হবে? ভারত তো ওপর দিকে, বাংলাদেশ পাকিস্তান নিচের দিকে, জল সর্বদা নিচের দিকেই যাবে। এখন এই অনেক বড় বড় বাঁধ ফাঁদের গল্প টল্প শুনলাম, এখন সেগুলো সব হচ্ছে গিয়ে ঢবের চপ। এখন ভারত কিছুতেই তো ইন্ডাস ওয়াটার ট্রিটি হাজার অ্যাপিল করলো সেটাকে রিভিউ করছে না। এবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি যেটা যুদ্ধের হুমকি দিয়েছেন। যুদ্ধের হুমকিতে তিনি যা বলেছেন আনন্দবাজারে সেটা বেরিয়েছে, আমি আপনাদের একটু পড়ে শোনাই। তিনি বলছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি, পাকিস্তানকে এবার আয়না দেখালো ভারত। আনন্দবাজারে এটা বেরিয়েছে। ইন্ডাস ওয়াটার ট্রিটি ফাঁস হয়ে গেল। ইসলামাবাদের আসল উদ্দেশ্য নয়াদিল্লি থেকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে আয়না দেখালো বিদেশ মন্ত্রক।
এবার বলা হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে কি 24 ঘন্টাও কাটলো না ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হুমকির যোগ্য জবাব দিল ভারত। ফাঁস হয়ে গেল ইসলামাবাদের আসল উদ্দেশ্য। নয়াদিল্লি থেকে পাক প্রতিরক্ষা মন্ত্রীকে খাজা আসিফকে আয়না দেখালো বিদেশ মন্ত্রক। বাকযুদ্ধের সংঘর্ষের সূত্রপাত কি বলছে পাক মন্ত্রী? সম্প্রতি ARY নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, এই মুহূর্তে আমরা বুঝতে পারবো আমাদের জাতীয় নিরাপত্তা, যে মুহূর্তে আমরা বুঝতে পারবো আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আর জল আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। তবে এই বলেই তিনি থেমে থাকেননি পাক প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আরো বলেন, ভারত যদি দ্রুত জল সরবরাহ বন্ধ বা গতিপথ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে তার প্রমাণ পাওয়া যায়, তবে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ থাকবে না। এটা হচ্ছে ওনার বক্তব্য। এবার ভারত কি বলছে? কালকে রণদীপ জয়সওয়াল একটা উইকলি ব্রিফিং একটা করেছেন। এটা স্পেশাল ব্রিফিং, 19 শুক্রবার দিন করে ব্রিফিং করেন। এটা স্পেশাল ব্রিফিং ছিল পাকিস্তানের এই জবাব দেওয়ার জন্য। কি বলছেন রণদীপ জয়সওয়াল? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের ভারত বিরোধী যুদ্ধ এবং সিন্ধু জলচুক্তি দিয়ে দেওয়া হুমকির বিষয়ে ভারত কঠোর অবস্থান নিয়েছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজেদের ব্যর্থতার আড়াল করতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের থেকে দৃষ্টি সরাতে পাকিস্তান এই ধরনের বক্তব্য করে থাকে। ভারত এসব ভিত্তিহীন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এছাড়া তিনি পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে মানে পিওকেতে চলমান বিক্ষোভ এবং পাকিস্তান সরকারের ভুল নীতিগুলোর দিকে বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করে। এই যে ভিডিওটা, এই ভিডিওটা অনেক লম্বা। এই ভিডিওটা দিলে পরে এখন আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, পরে ভিডিও আমি আর এর সঙ্গে জুড়লাম না। কিন্তু একটা উত্তপ্ত আবহাওয়া একটা দেখা যাচ্ছে। মানে ভারত কি তাহলে বড় যুদ্ধের দিকে যাচ্ছে? এই যে আপনার এতগুলো যুদ্ধ জাহাজ, জলে নামানো, দুটো সাবমেরিনে আপনার ওভারহেড লাগিয়ে দেওয়া 12টা, উদ্দেশ্য তো একটা আছে। সেই উদ্দেশ্যটা কি সেটা তো সরকার জানে আর পাকিস্তানের ISI জানে। আমরা সাধারণ মানুষ আমরা জানবই করে। কিন্তু ব্যাপারটা কিন্তু খুব সুষ্ঠুভাবে চলছে না। কোথাও একটা কিন্তু গোলমাল রয়েছে। এই গোলমাল শুরু হয়েছিল কিন্তু ওই 2024 সালে, যখন পেহেলগাঁও যখন সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছিল। তারপর 15 দিন চুপচাপ, তারপর হঠাৎ করে রাত্রিবেলাতে দামাদ্দম লেগে গেল। এবারও কি সেরকম কিছু হবে আমি জানি না। আমি সরকার না, আমি সরকারের অংশও না, আমি একজন সামান্য খবরদাতা। তা খবরে যেটা বেরিয়েছে আমি সেটাই আপনাদের জানালাম যে ভারত বোধহয় ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। কারণ এর আগে আপনারা শুনেছেন এবং আমিও বলেছি 12টা ওভারহেড সাবমেরিনে, 2টো সাবমেরিনে যোগ করা হয়েছে। এছাড়া নিউক্লিয়ার ওয়েপন যেগুলো যুদ্ধজাহাজ, একটা যুদ্ধজাহাজ তো একা যায় না, তার সঙ্গে অনেক নৌবহর যায় এবং সঙ্গে সাবমেরিন যায়। কোনো যুদ্ধজাহাজ একা মুভ করে না। তো সেগুলো এখন চলছে। এখন ভবিষ্যৎ বলবে যে আমরা কোন দিকে যাচ্ছি। পৃথিবী কি আবার অশান্ত হবে? দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি আবার একটা এই ধরনের যুদ্ধ যদি তৈরি হয়, যুদ্ধের পরিপ্রেক্ষিত যদি তৈরি হয়, সেখানে কোন কোন দেশ আবার এখানে অংশ নেবে সেটাও প্রশ্নাতীত ব্যাপার। প্রশ্নাতীত নয়, হতে পারে তার কি, হতে পারে অন্যান্য কোনো দেশ। তবে চীন এখন এর মধ্যে যাবে না। এ প্রসঙ্গে বলি, চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে এসে পৌঁছেছেন, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে। চীনের আপডেটটা আমি সন্ধ্যের ভিডিওতে দেব। এইটুকু
মানে ভারত পাকিস্তানের সম্পর্কের ব্যাপারটা শুধু আপনাদেরকে বললাম যে ঘটনাটা এই দিকে যাচ্ছে, উত্তাপ বাড়ছে, যে কোনো দিন যে কোনো কিছু হয়তো ঘটে যেতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি না যে হবেই, কিন্তু ঘটে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে এবং ঘটনার প্রতি নজর রাখতে হবে। যদি এই দক্ষিণ পূর্ব এশিয়া যদি অশান্ত হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা দেশ তার এতে গিয়ে পড়বে, মানে কবলে পড়বে। সেখানে আছে দুর্ভিক্ষ, থাকবে জল সংকট, থাকবে তীব্র খাদ্য সংকট। একই তো হরমুজ প্রণালী নিয়ে একটা গন্ডগোল চলছে, তার উপরে যদি এই যুদ্ধ আবার শুরু হয়, ওদিকে একটা যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়া, একটা যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইউক্রেন আর রাশিয়া, ইসরায়েলের সঙ্গে ইরানের। এখন যে চুক্তি হয়েছে সেই চুক্তি তো ইরান মানেনি, ফলে এখনো পর্যন্ত দক্ষিণ লেবাননে এখনো পর্যন্ত বোমা মেরে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত কি হবে, ট্রাম্প নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করবেন। তিনি যখন বলেছেন, তিনি একটা ব্যবস্থা তো করবেন প্রেসিডেন্ট হিসেবে, সেটুকু আশা তো রাখি। এখন দেখা যাক। সরকারের যতগুলো মেশিনারিজ আছে, এটার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা ফ্যাসিবাদ বাস্তবায়ন বিষয়ক মন্ত্রণালয়ে পরিণত হয়েছে। সরকারের সমস্ত বিভাগ সবার একটা কাজই হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে কিভাবে দমন পীড়ন করা যায়, আওয়ামী লীগকে কিভাবে নির্যাতন নিষ্পেষণ করা যায়, আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারকে কিভাবে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এটাই একমাত্র লক্ষ্য। আজকে দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজই এটা হয়ে দাঁড়িয়েছে। একমাত্র আওয়ামী লীগের তারা নিজেরা করবে লুটপাট, বাইরে টাকা পাচার করবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজাবে, আর অন্য কোনো কাজ নেই যার যেটা সংশ্লিষ্ট কাজ।